প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ আহ্বান থাকলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে উপস্থাপন করছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায় পাঠ 1। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরুতেই দেখে নিই আজকের পাঠ পরিচিতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো কি দেখতে পাচ্ছ। এই চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে বীজ থেকে চারা গাছ হচ্ছে, চারা গাছ থেকে আবার পূর্ণবয়স্ক উদ্ভিদ এবং ফল হচ্ছে। আমরা জানি ফলের মধ্যে বীজ থাকে এবং ওই বীজ থেকে আবার অনুরূপ উদ্ভিদের প্রতিরূপ সৃষ্টি হয়, অর্থাৎ অসংখ্য উদ্ভিদ উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রক্রিয়াটাকে কি বলে বলতো? বীজ থেকে বা অন্য যে কোনো উপায়ে নতুন নতুন উদ্ভিদ তৈরি হওয়া, সৃষ্টি হওয়া বা উৎপাদন করা, এটাকে কি বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আরেকটি চিত্র দেখাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? একটি উদ্ভিদ দেখতে পাচ্ছ। এই উদ্ভিদটির ন্যায় যে কোনো উপায়ে বীজ থেকে বা তার অঙ্গর কোনো অংশ থেকে যদি এরকম আরো প্রতিরূপ সৃষ্টি করা হয় বা তৈরি করা হয় বা উৎপাদন করা হয়, তাহলে এটাকে কি বলে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে একটি উদ্ভিদ থেকে যে কোনো প্রক্রিয়ায়, যে বীজ থেকে অথবা তার যে কোনো অঙ্গ থেকে অনুরূপ আরেকটি উদ্ভিদ সৃষ্টি হওয়া বা তৈরি হওয়া বা উৎপাদন হওয়াকে কি বলে? নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে এই বিষয়টি বুঝে গিয়েছো যে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে উদ্ভিদের বংশ বৃদ্ধি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক ধরতে পেরেছো, আজকে আমাদের পাঠের বিষয় উদ্ভিদের বংশ বৃদ্ধি বা প্রজনন বা জনন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠের শিখন ফল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই পাঠ শেষে প্রজনন বা জনন কি বলতে পারবে, অযৌন জনন কি ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার অযৌন জনন পদ্ধতি উদাহরণ বলতে পারবে, ফুল কি এর বিভিন্ন অংশ চিহ্নিতকরণ করতে পারবে, ফুলের প্রকারভেদ ও বিভিন্ন অংশের গঠন ও কাজ বর্ণনা করতে পারবে, পরাগায়ন কি ব্যাখ্যা করতে পারবে, যৌন জনন কি ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ টপিক আজকে তোমাদের সামনে উপস্থাপন করছি। নিশ্চয়ই তোমরা ধৈর্য ধরে আমার এই ক্লাসটি দেখবে, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা আমাদের আজকের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, শুরুতেই থাকছে তোমাদের জন্য উদ্ভিদের বংশবৃদ্ধি বা প্রজনন বা জনন বলতে কি বুঝি। লক্ষ্য করো, তোমরা এখানে একটা উদ্ভিদ দেখতে পাচ্ছ, বলো তো এটা কি? হ্যাঁ, নিশ্চয়ই সকলেই পরিচিত, এটি হচ্ছে একটি আদা। আদার একটি গাছ তোমরা দেখতে পাচ্ছ। এই আদার গাছ থেকে হুবহু এরকম আরেকটি আদার গাছ সৃষ্টি হওয়া বা তৈরি হওয়াটি হচ্ছে তার প্রজনন বা বংশবৃদ্ধি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ। এখানে গাছের ফুল থেকে ফল হচ্ছে, ফল থেকে বীজ, এবং বীজ থেকে আবার নতুন চারা গাছ তৈরি হচ্ছে। এই যে প্রক্রিয়া, উদ্ভিদের যে কোনো অংশ থেকে বীজ বা তার মূল, কাণ্ড, পাতা যে কোনো অংশ থেকে তার অনুরূপ আরেকটি উদ্ভিদ তৈরি বা উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি হচ্ছে প্রজনন। তাহলে আমরা প্রজননকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি: উদ্ভিদ যে জটিল প্রক্রিয়ায় তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রজনন বা জনন দুটি পদ্ধতিতে হয়ে থাকে। একটি হচ্ছে অযৌন জনন, আরেকটি হচ্ছে যৌন জনন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জনন, প্রজনন বা বংশবৃদ্ধি কি এটা জানতে পেরেছি, এবং উদ্ভিদের প্রজনন বা জনন দুই পদ্ধতিতে হয়ে থাকে। একটি হচ্ছে অযৌন জনন এবং যৌন জনন। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরুতে দেখে নিই অযৌন জনন। অযৌন জনন, তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। তোমরা এই চিত্রে কি দেখতে পাচ্ছ? উদ্ভিদের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছ, মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ, তাই তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তোমরা এখানে আদা দেখতে পাচ্ছ, আলু দেখতে পাচ্ছ, পেঁয়াজ, রসুন, হ্যাঁ, পাতা, উদ্ভিদের কাণ্ড, শিকড় ইত্যাদি বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো এই ডান পাশের চিত্রটি। এখানে কি দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন উদ্ভিদের ডালপালার অংশ, কর্তিত অংশ, এবং তোমরা টিস্যু কালচার দেখতে পাচ্ছ। শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রটি আমরা খুব মনোযোগ সহকারে দেখলে দেখতে পাই যে উদ্ভিদের বিভিন্ন অংশ, মূল, কাণ্ড, পাতা, পর্ব ইত্যাদি থেকে অনুরূপ উদ্ভিদ সৃষ্টি হওয়া বা তৈরি হওয়ার প্রক্রিয়া হচ্ছে অযৌন জনন। অর্থাৎ এখানে কোনো বিপরীতধর্মী জনন কোষের কোনো প্রয়োজন নেই। বিপরীতধর্মী জনন কোষের ব্যতি রেখেই
উদ্ভিদের যে কোনো অংশ, মূল, কাণ্ড, পাতা, পর্ব ইত্যাদি থেকে যদি অনুরূপ উদ্ভিদ তৈরি হয় তাহলে তাকে অযৌন জনন বলে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে দুটি ভিন্নধর্মী জননকোষের মিলন বা বীজ ছাড়া বা ব্যতীত উদ্ভিদের যে কোনো অংশ, মূল, কাণ্ড, পাতা, পর্ব ইত্যাদি থেকে অনুরূপ প্রতিরূপ তৈরির পদ্ধতিকে অযৌন জনন বলে। এখানে তোমরা চিত্রে দেখতে পাচ্ছ বিভিন্ন জিনিস, পেঁয়াজ, রসুন, আলু, আদা, হ্যাঁ, এগুলো বীজ বা জননকোষের মিলন ব্যতীতই তাদের বিভিন্ন অংশ থেকে, উদ্ভিদের বিভিন্ন অংশ, মূল, কাণ্ড, পাতা থেকে নতুন নতুন উদ্ভিদ তৈরি হয়। এই প্রক্রিয়াটা হচ্ছে অযৌন জনন। শিক্ষার্থী বন্ধুরা, অযৌন জননের মধ্যে আবার কয়েকটি ধরন রয়েছে, রকম রয়েছে। যেমন একটি হচ্ছে স্পোর উৎপাদন, স্পোর উৎপাদন, এবং অন্যটি হচ্ছে অঙ্গজ জনন। অর্থাৎ নিম্ন শ্রেণীর কতিপয় উদ্ভিদ যেমন ছত্রাক, মিউকর ইত্যাদি, শৈবাল, এরা স্পোর উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। আবার কিছু কিছু উদ্ভিদ আছে তার বিভিন্ন অঙ্গ যেমন পাতা, মূল, কাণ্ড, শাখা প্রশাখা ইত্যাদি থেকে তাদের বংশ বিস্তার করে থাকে। এই অঙ্গজ জনন আবার দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে কৃত্রিমভাবে নতুন উদ্ভিদ তৈরি করা হয়, আরেকটি হচ্ছে প্রাকৃতিকভাবেই বিভিন্ন উদ্ভিদের অঙ্গজ জনন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রাকৃতিক অঙ্গজ জননের মধ্যে আবার বিভিন্ন ধরন রয়েছে। যেমন উদ্ভিদ তার দেহের খণ্ডায়নের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করতে পারে, আবার মূলের মাধ্যমে নতুন উদ্ভিদ তৈরি করতে পারে। রূপান্তরিত কাণ্ড, কাণ্ডের রূপান্তরের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে যারা নতুন প্রজাতি সৃষ্টি করতে পারে, নতুন বংশধর সৃষ্টি করতে পারে রূপান্তরিত কাণ্ড। এবং পাতার মাধ্যমে অনেক উদ্ভিদ রয়েছে যারা পাতার মাধ্যমে অনুরূপ উদ্ভিদ তৈরি করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, কৃত্রিম অঙ্গজ জননের মধ্যে রয়েছে লেয়ারিং, তারপরে গ্রাফটিং অর্থাৎ কলম, শাখা কলম এবং টিস্যু কালচার ইত্যাদি পদ্ধতিতে আমরা নতুন উদ্ভিদ এর বংশ বিস্তার ঘটাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অযৌন জননের বিভিন্ন ধরন জানলাম, যে স্পোর উৎপাদনের মাধ্যমে এবং অঙ্গজ জননের মাধ্যমে। অঙ্গজ জননের মধ্যে রয়েছে প্রাকৃতিক অঙ্গজ জনন, কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননের মধ্যে দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যম, রূপান্তরিত কাণ্ড এবং পাতা। এবং কৃত্রিম অঙ্গজ জননের মধ্যে রয়েছে কলম, শাখা কলম এবং টিস্যু কালচার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার তোমাদের জন্য কতগুলি আমি চিত্র দিচ্ছি, কাজ দিচ্ছি, যে নিচের চিত্রগুলো দেখে বিভিন্ন অযৌন জনন পদ্ধতির নাম লেখো। তোমরা এই চিত্রটি দেখে তোমাদের বলতে হবে যে এটা কি ধরনের অযৌন জনন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রটি লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? সরিষার দানার মতো একটি বৃত্তাকৃতির অংশ থেকে বের হয়ে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি সাধারণত ছত্রাকের মধ্যে এই ধরনের অঙ্গ দেখা যায়। এটা হচ্ছে তার বীজ অর্থাৎ স্পোর উৎপাদন। স্পোর সৃষ্টির মাধ্যমে যে বংশ বিস্তার হয়ে থাকে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এটা হচ্ছে স্পোর উৎপাদন। অর্থাৎ নিম্ন শ্রেণীর উদ্ভিদ যেমন ছত্রাক, মস এবং ফার্ন ইত্যাদি উদ্ভিদ তার নিজ দেহে স্পোর বা অণুবীজ থলি সৃষ্টি করে। এই অণুবীজ থলিগুলো মধ্যে অণুবীজ অবস্থান করে। অণুবীজ থলিগুলো সাধারণত অনেক সময় বাহিরেও অণুবীজ থলি থাকতে পারে, দেখা যায়। এই বাহিরের অণুবীজ থলিগুলোকে কর্নেডিয়াম বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে দেখতে পাচ্ছ যে স্পোর উৎপাদনের মাধ্যমেও নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো তার বংশ বিস্তার করে থাকে। এটা হচ্ছে এক ধরনের অযৌন জনন, অর্থাৎ এখানে জননকোষের কোনো সংস্পর্শ নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, তোমরা এই চিত্রটি দেখতে পাচ্ছ। এই চিত্রটি হচ্ছে তার দেহের খণ্ডায়নের মাধ্যমে বংশ বিস্তার করে। অর্থাৎ নিম্ন শ্রেণীর কতিপয় উদ্ভিদ নিজে দেহের খণ্ডায়নের মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি করতে পারে, অনুরূপ বংশধর সৃষ্টি করতে পারে। একে দেহের খণ্ডায়ন বলে। যেমন স্পাইরোগারা, স্পাইরোগারা তাহার দেহের খণ্ডায়নের মাধ্যমে আবার একটি নতুন স্পাইরোগারার সৃষ্টি করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, এই চিত্রটি কি দেখতে পাচ্ছ বলো তো? এটি হচ্ছে মিষ্টি আলু। হ্যাঁ, এই মিষ্টি আলু হচ্ছে মূল। এই মূলগুলো খাদ্য সঞ্চয় করে মোটা হয়, মোটা হয়ে এই মূল থেকে আবার নতুন উদ্ভিদ সৃষ্টি করে। অনেক উদ্ভিদ মূলের সাহায্যে নতুন উদ্ভিদ সৃষ্টি করে, যেমন পটল, সেগুন ইত্যাদি। কোনো কোনো মূল খাদ্য সঞ্চয় করে মোটা হয়ে যায় এবং গায়ে কুড়ি সৃষ্টি হয়। এই কুড়ি থেকে আবার নতুন উদ্ভিদ জন্মাতে পারে, যেমন মিষ্টি আলু।
শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, খুব পরিচিত। হ্যাঁ, দেখেই বুঝতে পারছো যে পাতা থেকে নতুন গাছ সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা পাতা থেকে আবার নতুন অনুরূপ উদ্ভিদ সৃষ্টি করতে পারে। উদাহরণ হচ্ছে পাথরকুচি। এই পাথরকুচি পাতা থেকে আবার নতুন উদ্ভিদ তৈরি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে অনেকগুলো তোমরা উদ্ভিদ দেখতে পাচ্ছ, যেমন চুপড়ি আলু, আদা, পেঁয়াজ, রসুন, কচুরিপনা, কচুরলতি, আলু, দুর্বা ঘাস। এগুলো কি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বলো তো, এগুলি কি? কাণ্ড, মূল? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো বা উত্তর দিতে সক্ষম হয়েছ যে এগুলো হচ্ছে দেখতে মূলের মতো হলেও আসলে এগুলি মূল নয়, এগুলি হচ্ছে রূপান্তরিত কাণ্ড। অর্থাৎ কাণ্ডের রূপান্তরণের মাধ্যমে এই অবস্থা সৃষ্টি হয়েছে। এই রূপান্তরিত কাণ্ডের মধ্যে বিভিন্ন ধরন রয়েছে, যেমন টিউবার। এই টিউবার হচ্ছে আলু। এই যে আমরা যে আলু খেয়ে থাকি, শর্করা জাতীয় খাদ্য, এই আলুগুলো সাধারণত টিউবার। এই টিউবারের মধ্যে চোখ থাকে এবং এই চোখ থেকে নতুন আলুর গাছের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি হচ্ছে রাইজুম। রাইজুম হচ্ছে আদা। এই আদার মধ্যে বিভিন্ন পর্ব এবং পর্ব থেকে আবার নতুন নতুন উদ্ভিদ জন্ম হয়, অর্থাৎ আদার গাছের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পেঁয়াজ এবং রসুন দেখে থাকবে। পেঁয়াজ এবং রসুন এটা হচ্ছে কন্দ বা বাল্ব। এটা হচ্ছে একটি রূপান্তরিত কাণ্ড। শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি হচ্ছে রূপান্তরিত কাণ্ড স্টোলন। স্টোলন হচ্ছে কচুর লতি, পুদিনা পাতা এবং দুর্বা ঘাস। এগুলো দেখবে একটি থেকে বিভিন্ন শাখা প্রশাখার মতো বের হয়ে সেখান থেকে আবার নতুন করে উদ্ভিদের জন্ম হয়। এগুলি হচ্ছে স্টোলন। অফসেট, রূপান্তরিত কাণ্ডের আরেকটি রূপ হচ্ছে অফসেট। অফসেট হচ্ছে সাধারণত আমরা কচুরিপনাতে দেখতে পাই যে অনেকগুলো কচুরিপনা একটি আরেকটির সাথে একটি কাঠির মতো অংশ দিয়ে যুক্ত থাকে। এই কাঠির মতো অংশটি হচ্ছে অফসেট। অর্থাৎ এই অফসেট সৃষ্টির মাধ্যমে কচুরিপনা তার নতুন আরেকটি কচুরিপনা সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রূপান্তরিত কাণ্ডের আরেকটি অবস্থা হচ্ছে বুলবিল। এটা হচ্ছে চুপড়ি আলু। আমরা এই চুপড়ি আলু দেখতে পাই গাছের মধ্যে, যে বিভিন্ন জায়গায় কাণ্ডের একটি অংশ স্ফীত হয়ে বর্ধিত হয়ে সেখানে একটি গোলাকার আলুর সৃষ্টি করে। এটি হচ্ছে চুপড়ি আলু, এটি হচ্ছে রূপান্তরিত কাণ্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা রূপান্তরিত কাণ্ড সম্পর্কে অনেকগুলো বিষয় জানলাম, যে টিউবার যেমন আলু, রাইজোম আদা, কন্দ বা বাল্ব হচ্ছে পেঁয়াজ রসুন, স্টোলন হচ্ছে কচু, পুদিনা পাতা এবং দুর্বা ঘাস, অফসেট হচ্ছে কচুরিপানা এবং বুলবিল হচ্ছে চুপড়ি আলু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রটি লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? উদ্ভিদের বিভিন্ন শাখা প্রশাখার খণ্ডিত অংশ দেখতে পাচ্ছ। অর্থাৎ এটাকে কলম বলা হয় বা গ্রাফটিং। অর্থাৎ এটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। যেসব উদ্ভিদের বীজ হয় না বা বীজ থেকে উৎপন্ন ফসলের উৎপাদন ভালো হয় না, তাদের কৃত্রিম উপায়ে অঙ্গজ জনন করা হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন অঙ্গ কেটে নিয়ে অন্যত্র চাষ করলে সেখান থেকে আবার অনুরূপ নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। যেমন এক্ষেত্রে আমরা কলম করতে পারি, শাখা কলম করতে পারি, লেয়ারিং করতে পারি, টিস্যু কালচার করতে পারি। এই পদ্ধতিতে আমরা নতুন নতুন উদ্ভিদ সৃষ্টি করতে পারি বা তৈরি করতে পারি। গোলাপ, লিচু, লেবু ইত্যাদি উদ্ভিদগুলো সাধারণত এই কলম করা হয়ে থাকে। কলমের মাধ্যমে নতুন উদ্ভিদের বংশধর সৃষ্টি হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা ফুল এবং এর বিভিন্ন অংশ দেখে নিই, যে একটি ফুল এবং এর মধ্যে কি কি অংশ থাকে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই যে চিত্রটি দেখতে পাচ্ছ আমাদের সকলের নিকট খুবই পরিচিত, যে এটি হচ্ছে একটি ফুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানের ভাষায় ফুল আসলে কি? ফুল হচ্ছে উদ্ভিদের কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন বিশেষ যৌন জনন অঙ্গ। অর্থাৎ এই ফুলের মাধ্যমে উদ্ভিদের যৌন জনন হয়ে থাকে। তাহলে ফুল হচ্ছে একটি যৌন জনন অঙ্গ, আর এটা উদ্ভিদের কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, তাহলে ফুল কি? ফুল হচ্ছে উদ্ভিদের কাণ্ডের শীর্ষমুকুল বা কাক্ষিক মুকুল থেকে উৎপন্ন বিশেষ যৌন জনন অঙ্গকে ফুল বলে। শিক্ষার্থী বন্ধুরা, এই ফুলের আমরা জানি বিভিন্ন আকারের, বিভিন্ন রঙের, বিভিন্ন ঢঙ্গের হয়ে থাকে। একটি ফুলে সাধারণত 5টি অংশ থাকে। এই 5টি অংশ যদি থাকে তাহলে সেই ফুলটাকে সম্পূর্ণ ফুল বলে, এবং 5টির চেয়ে যদি কম থাকে তাহলে তাকে অসম্পূর্ণ ফুল বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ফুলের মধ্যে অনেক সময় পুংস্তবক এবং স্ত্রীস্তবক একত্রে থাকে। যদি একত্রে থাকে তাহলে তাকে উভয়লিঙ্গী ফুল,
এবং যদি পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আলাদাভাবে থাকে, অর্থাৎ ফুলের পুরুষ অংশ এবং স্ত্রী অংশ যদি আলাদা আলাদা ফুলে অবস্থান করে, তবে তাকে একলিঙ্গী ফুল বলে। এবং ফুলের যদি লম্বা বৃন্ত থাকে তবে তাকে সবৃন্তক ফুল, এবং বৃন্ত যদি না থাকে তবে তাকে অবৃন্তক ফুল বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ফুল কি এবং ফুলের বিভিন্ন প্রকার সম্পর্কে জানলাম। এবার আসো আমরা একটি ফুলের বিভিন্ন অংশগুলো দেখে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে একটি সম্পূর্ণ ফুল দেখতে পাচ্ছ। এই ফুলের মধ্যে 5টি অংশ রয়েছে। সাধারণত 5টি অংশ থাকে। 5টি অংশ থাকলে সম্পূর্ণ ফুল, না কম বেশি হতে পারে, কম থাকলে সেটা অসম্পূর্ণ ফুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফুলটি যে অংশের মধ্যে বসানো থাকে এই অংশটিকে পুষ্পাক্ষ বলা হয়, এবং পুষ্পাক্ষের নিকটে দুটি পাতার মতো সবুজ অংশ থাকে, তার মধ্যে ফুলের পাপড়ি এবং ফুলের অন্যান্য অংশগুলো বসানো থাকে, এটাকে বৃতি বলে। এবং আমরা ফুল বলতে যে জিনিসটি রঙিন অংশটা দেখতে পাই, ফুলের বর্ধিত অংশ, এটা হচ্ছে মূলত পাপড়ি বা দল, এবং তার ভিতরে থাকে হচ্ছে ফুলের পুরুষ অংশ এবং স্ত্রী অংশ। স্ত্রী অংশটাকে বলা হয় গর্ভকেশর এবং পুরুষ অংশটাকে বলা হয় পুংকেশর। এটা পুংস্তবক বা স্ত্রীস্তবক বলা হয়। পুংস্তবক এবং স্ত্রীস্তবক যদি ফুলের একই অংশে থাকে, একই ফুলে অবস্থান করে, তবে তাকে উভয়লিঙ্গী ফুল, এবং সেটা যদি আলাদা আলাদা ফুলে অবস্থান করে তবে তাকে একলিঙ্গী ফুল বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই ফুলের বিভিন্ন অংশগুলো বিস্তারিত এবং কাজ জেনে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই যে তোমরা বৃত্তটা দেখতে পাচ্ছ, এই বৃত্তির অংশটা হচ্ছে এই বৃত্তি। এই বৃত্তির কাজ কি? বৃত্তি কি? বৃত্তি ফুলের সবচেয়ে বাইরের যে স্তবক সেটি হচ্ছে বৃত্তি। আর এটি খণ্ডিত হলে, খণ্ডিত থাকতে পারে আবার যুক্ত থাকতে পারে। খণ্ডিত হলে, বিযুক্ত হলে খণ্ডিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি খণ্ডিত হলে বিযুক্ত বৃত্তি, এবং যদি খণ্ডিত না হয় তাহলে যুক্ত বৃত্তি বলা হয়। কুড়ি অবস্থায় ফুলের ভিতরে যে অংশগুলো রয়েছে এগুলোকে রক্ষা করা হচ্ছে এর মূল কাজ, বৃত্তির মূল কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে বড় বৃত্তটি দেখতে পাচ্ছ কালো, তার মধ্যে যে অংশটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাপড়ি বা দল। ফুলের সৌন্দর্য বর্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাপড়ি, এবং পতঙ্গ আকৃষ্ট করে। ফুলের বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক বা দল হচ্ছে পাপড়ি। পাপড়ি যুক্ত অথবা মুক্ত হতে পারে, যেমন যুক্ত অবস্থায় আছে ধুত্রা ফুলে এবং মুক্ত অবস্থায় আছে জবা ফুলে। পাপড়ির বিভিন্ন রঙের কারণে পতঙ্গ আকৃষ্ট হয় এবং এরা পরাগায়নে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে লাল বৃত্তটি দেখতে পাচ্ছ ছোট, তার মধ্যে যে অংশটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পুংস্তবক, অর্থাৎ ফুলের পুরুষ অংশ। শিক্ষার্থী বন্ধুরা, এটার বর্ধিত অংশ হচ্ছে ঠিক এরকম। এটার মধ্যে অসংখ্য পরাগরেণু সৃষ্টি হয়। পুংকেশর, পুংজনন কোষ সৃষ্টিকারী ফুলের তৃতীয় স্তবক হচ্ছে পুংকেশর। এতে 3টি অংশ থাকে, এক হচ্ছে পুংদণ্ড, পরাগদানী এবং পরাগরেণু। পুংদণ্ড, পরাগদানী, পরাগরেণু, এই পরাগরেণু থেকে পুংগ্যামেট সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই যে হলুদ রঙের যে বৃত্তটি দেখতে পাচ্ছ, এই বৃত্তটির মধ্যে যে অংশগুলো রয়েছে এটা হচ্ছে স্ত্রীস্তবক বা গর্ভকেশর। স্ত্রীস্তবক বা গর্ভকেশরের 3টি অংশ রয়েছে। এটার মধ্যে এক বা একাধিক গর্ভপত্র থাকে। গর্ভপত্রগুলো যুক্ত থাকতে পারে, মুক্ত থাকতে পারে। যদি যুক্ত হয় তাহলে যুক্ত গর্ভপত্রী বলা হয়, আর যদি যুক্ত না থাকে তাহলে বিযুক্ত গর্ভপত্রী বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই গর্ভকেশর বা স্ত্রীস্তবকের 3টি অংশ রয়েছে। 1 গর্ভাশয়, 2 গর্ভদণ্ড এবং 3 হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভাশয়ে ডিম্বক সাজানো থাকে এবং ডিম্বকগুলো থেকে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু উৎপন্ন করে, সরাসরি জনন কাজে অংশ নেয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ফুলের বিভিন্ন অংশ এবং এর কাজ সম্পর্কে বিস্তারিত জেনেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো তো এই চিত্রটি কি দেখতে পাচ্ছ? এখানে একটি পতঙ্গ এক ফুল থেকে কি জানি নিয়ে আরেকটি ফুলের এখানে রেখে আসছে, তাই তো? লক্ষ্য করো বিষয়টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অর্থাৎ এখানে হচ্ছে একটি পুরুষ ফুলের একটি পুংগ্যামেট স্ত্রী ফুলের যে জননাঙ্গ রয়েছে সেখানে সেটি স্থানান্তর করেছে। এটিকে কি বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যে পরাগরেণু স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ, যে পতঙ্গের মাধ্যমে একটি পুরুষ ফুলের পরাগরেণু থেকে পরাগরেণু নিয়ে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। অর্থাৎ পতঙ্গগুলো যখন মধু আহরণের জন্য এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে বেড়ায় তখন তাদের গায়ে লেগে এই পরাগরেণুগুলো অন্যান্য
স্ত্রী ফুলে স্থানান্তরিত হয়। এই প্রক্রিয়াটা কি শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এই প্রক্রিয়াটা হচ্ছে পরাগায়ন। অর্থাৎ পুংকেশরের পরাগরেণু গর্ভকেশরের গর্ভমুণ্ডে স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে পরাগায়ন বলে। অর্থাৎ পুরুষ ফুলের যে পরাগরেণু সেটা স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে পরাগায়ন বলে। এই পরাগায়ন হচ্ছে যৌন জননের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। পরাগায়ন ব্যতীত যৌন জনন সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে যৌন জনন সম্পর্কে জানবো, তবে আমরা এখন পরাগায়নটা কি সেটা দেখে নেই। যে পরাগায়ন হচ্ছে পুরুষ ফুলের যে পরাগরেণু সেটা স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে পরাগায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পরাগায়নের মাধ্যমে ফুল থেকে ফল এবং বীজের সৃষ্টি হয়। আমরা উদ্ভিদে যত ধরনের ফল এবং বীজ দেখতে পাই সবই কিন্তু এই পরাগায়নের মাধ্যমেই সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরাগায়ন একটি খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পরাগায়নের দুটি রকম বা ধরন রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দুটি ফুল দেখতে পাচ্ছ। এই দুটি ফুলের মধ্যে দেখো, এটি হচ্ছে উভয়লিঙ্গ ফুল। একই ফুলের মধ্যে পুং এবং স্ত্রী স্তবক রয়েছে। একই ফুলের মধ্যে যখন পুংরেণুগুলো তার গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন একটি অবস্থা, এবং একটি ফুলের পরাগরেণু যখন অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন এখানে আরেকটি ভিন্ন অবস্থা। এর উপর ভিত্তি করে এই পরাগায়নকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্বপরাগায়ন, অর্থাৎ একই ফুলের পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়া, অথবা একই গাছের মধ্যে অন্য ফুলের মধ্যে যদি এই পরাগরেণুগুলি স্থানান্তরিত হয় তাহলে তাকে স্বপরাগায়ন বলে। তোমরা এখানে এটা স্বপরাগায়ন দেখতে পাচ্ছ, অর্থাৎ একটি ফুলের পরাগরেণু তার নিজ ফুলের গর্ভমুণ্ডে পতিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি অবস্থা হচ্ছে পরপরাগায়ন, অর্থাৎ একটি ফুলের পরাগরেণু যখন ভিন্ন ফুলে বা ভিন্ন গাছের একই প্রজাতির স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে পরপরাগায়ন বলে। তোমরা এই ডান পাশের ফুলটিতে পরপরাগায়ন দেখতে পাচ্ছ, অর্থাৎ বাম পাশের ফুল থেকে পরাগরেণু ডান পাশের ফুলে পরাগরেণু স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ এই অবস্থাটি হচ্ছে পরপরাগায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বপরাগায়ন এবং স্বপরাগায়ন একই ফুলে বা একই গাছের ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন স্থানান্তরিত হলে তাকে স্বপরাগায়ন বলে। যেমন সরিষা, কুমড়া, ধুতরা ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে স্বপরাগায়ন হয়ে থাকে। আবার যখন একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে পরাগরেণু স্থানান্তরিত হয়, অর্থাৎ একটি পরাগরেণু যখন একই প্রজাতির ভিন্ন অন্য উদ্ভিদে স্থানান্তরিত হয় তখন তাকে পরপরাগায়ন বলে। যেমন শিমুল এবং পেঁপে ইত্যাদি উদ্ভিদের পরপরাগায়ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ফসলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, যে কোনো ফসলের ফল উৎপাদনের ক্ষেত্রে, বীজ উৎপাদনের ক্ষেত্রে পরাগায়ন গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমরা তো আসলে পরাগায়ন তেমন দেখতে পাই না। কিন্তু যে এত ফসল ধান, গম আমাদের হয়ে থাকে, এগুলি কিন্তু পরাগায়নের ফলেই হয়ে থাকে। পরাগায়ন যদি না হতো তাহলে কিন্তু এগুলি সম্ভব হতো না। ধান, গম এগুলি কিন্তু কোনো ফলেই সৃষ্টি হতো না পরাগায়ন ব্যতীত। তো পরাগায়ন খুব একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ফল এবং বীজ উৎপাদনে। এটি কিভাবে হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা তো নিজেরা এই পরাগায়ন তেমন করি না, তাহলে কিভাবে এই পরাগায়নটা সম্পন্ন হয়? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ মাধ্যম, মিডিয়াম, যারা এই পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের অজান্তেই। তোমরা এই চিত্রটি লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ? যে ফুলে ফুলে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন প্রাণী, পতঙ্গ, পাখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা বিভিন্ন প্রাণীর ছবি দেখতে পাচ্ছ, যে তারা বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় চলাচল করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে বিভিন্ন মাধ্যম দেখতে পাচ্ছ, যে ফুলে ফুলে তারা ঘুরে বেড়াচ্ছে, এবং এই ঘুরে বেড়ানোর সময় তারা তাদের নিজের অজান্তে এই পরাগরেণুগুলোকে স্ত্রীর গর্ভমুণ্ডে স্থানান্তরিত করে। তাহলে এগুলি হচ্ছে পরাগায়ন মাধ্যম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাকৃতিকভাবে এই পরাগায়নগুলো সাধারণত হয়ে থাকে, তবে কৃত্রিম পরাগায়নও করা হয় খুব কম, স্বল্প মাত্রায়, তবে বেশিরভাগই প্রাকৃতিকভাবে এই পরাগায়নগুলো হয়ে থাকে। এই প্রাকৃতিকভাবে পরাগায়নগুলো হওয়ার জন্য বিভিন্ন ফুলের মধ্যে বিভিন্ন অভিযোজন দেখা যায়, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে, যেমন পতঙ্গের মাধ্যমে, বায়ুর মাধ্যমে, পানির মাধ্যমে, বাতাসের মাধ্যমে যে পরাগায়ন হয়ে থাকে, তার জন্য এই ফুলগুলো এভাবে অভিযোজিত হয় যাতে সহজে তাদের পরাগায়ন
পরাগায়ন হতে পারে। যেমন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা একটি ফুল দেখতে পাচ্ছ। এই ফুলের মধ্যে বিভিন্ন পতঙ্গ ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ এই ফুলগুলোকে পতঙ্গ পরাগী ফুল বলা হয়। এই ফুলগুলো বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত, পরাগরেণু এবং গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধিযুক্ত থাকে। যেমন জবা, কুমড়া এবং সরিষা, এগুলো পতঙ্গ পরাগী ফুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তখন লক্ষ্য করো চিত্রটি কি দেখতে পাচ্ছ। পানির মধ্যে একটি উদ্ভিদ দেখতে পাচ্ছ এবং তাদের যে বিভিন্ন পরাগরেণু পানিতে ভাসমান অবস্থায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে পানি পরাগী ফুল, অর্থাৎ এরা আকারে ক্ষুদ্র, অসংখ্য এবং সুগন্ধ নেই। এরা পানিতে সহজে ভাসমান অবস্থায় থাকতে পারে এবং বেশি দূর দূরান্তে চলে যায়। স্ত্রী ফুলের বৃন্ত লম্বা, যেমন পাতা শেওলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রটি লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ যে ফুল থেকে তার বিভিন্ন পরাগরেণু অংশগুলো বাতাসে ভেসে বেড়াচ্ছে। বাতাসে বেড়ে স্ত্রী গর্ভমুণ্ডে গিয়ে পতিত হবে এবং সেখানে পরাগায়ন হবে, অর্থাৎ বায়ু পরাগী ফুল। এদের ফুল বর্ণ, গন্ধ, মধুগ্রন্থিহীন, বিহীন, পরাগরেণু হালকা, অসংখ্য ক্ষুদ্র, গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত, যেমন ধান, গম ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করে এখানে তোমরা বিভিন্ন প্রাণী দেখতে পাচ্ছ, পাখি, তারপরে মানুষ নিজ হাতে পরাগায়ন করছে। তারপরে হচ্ছে তোমরা বাদুড় দেখতে পাচ্ছ, বাদুড়ের মাধ্যমে কলার পরাগায়ন হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে প্রাণী পরাগী ফুল, অর্থাৎ ফুলগুলো বড় ছোট হলে ফুল পুষ্পমঞ্জরিতে সজ্জিত থাকে। রঙগুলো আকর্ষণীয় এবং গন্ধ থাকতে পারে, আবার নাও থাকতে পারে, যেমন কদম, শিমুল এবং কচু ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এবার একটি কাজটি হচ্ছে ফসলে ভালো ফলনের পরাগায়নের ভূমিকা কি মুখ্য, এটা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে পরাগায়ন থেকে জানলাম যে পরাগায়ন খুব একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে বীজ এবং ফল উৎপাদনে পরাগায়ন না হলে কোনো বীজ এবং ফল সৃষ্টি হতো না। তাহলে আমরা যে ফসল চাষাবাদ করি তার 90% হচ্ছে বীজ এবং ফল জাতীয়। এই বীজ এবং ফল সৃষ্টিতে পরাগায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের নিজেদের অজান্তেই বিভিন্ন ধরনের পরাগায়ন হয়ে থাকে, যেমন সেলফ পলিনেশন এবং ক্রস পলিনেশন, অর্থাৎ স্বপরাগায়ন এবং পরপরাগায়ন হয়ে থাকে। এর জন্য দুই ধরনের ফ্যাক্টর কাজ করে, বায়োটিক ফ্যাক্টর, অ্যাবায়োটিক ফ্যাক্টর। অর্থাৎ বায়োটিকের মধ্যে রয়েছে বিভিন্ন পতঙ্গ, কীটপতঙ্গ, প্রাণী। তারপরে অ্যাবায়োটিকের মধ্যে রয়েছে যেমন বাতাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে বিভিন্ন মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে, বাতাসের মাধ্যমে, প্রাণীর মাধ্যমে, পানির মাধ্যমে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ডিসপোজালের মাধ্যমে, হ্যাঁ, মানুষের মাধ্যমে, বিভিন্নভাবে এই পরাগায়নগুলো সম্পন্ন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানি যে ফসল উৎপাদন করি তার 90% হচ্ছে উদ্ভিদের ফল এবং বীজ। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ফল এবং বীজ তৈরিতে উদ্ভিদের যৌনজনন হয়ে থাকে। যৌনজনের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে পরাগায়ন, কারণ পরাগায়ন ব্যতীত যৌনজনন সম্ভব নয়। কারণ পরাগায়নের মাধ্যমে বিপরীতধর্মী দুটি জননকোষের মিলনের ফলে বীজ এবং ফলের সৃষ্টি হয়। পরাগায়ন ছাড়া কোনো বীজ বা ফল সৃষ্টি সম্ভব নয়। বিভিন্ন প্রক্রিয়ায় মানুষের অজান্তে বায়ু, পানি, পতঙ্গ, প্রাণী কর্তৃক পরাগায়ন হয়ে থাকে। তাই আমরা বলতে পারি ভালো ফলন পরাগায়নের ভূমিকায় মুখ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রটি লক্ষ্য করো, তোমরা কি দেখতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিপরীতধর্মী দুটি জননকোষের একত্রিত হওয়ার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা হচ্ছে পরাগরেণু, আরেকটা হচ্ছে ডিম্বক, অর্থাৎ গর্ভাশয়ের ডিম্বক। তাদের মধ্যে যে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে তোমরা দেখতে পাচ্ছ বীজ, এবং বীজ থেকে চারা উৎপাদন হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি চিত্র লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ এখানে গাছ থেকে একটি বৃক্ষ থেকে ফুল হচ্ছে, ফুল থেকে ফল হচ্ছে, ফলের মধ্যে বীজ, এবং বীজ থেকে আবার নতুন চারা গাছ হচ্ছে। এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ বিপরীতধর্মী দুটি জননকোষের মিলনের মাধ্যমে যে বীজ তৈরি হয়, বীজ থেকে যে চারা উৎপাদন হয়, এই প্রক্রিয়াটাকে কি বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই ধরতে পেরেছ যে এই প্রক্রিয়াটা হচ্ছে যৌন জনন। তাহলে যৌন জনন কি? যৌন জনন হচ্ছে দুটি ভিন্নধর্মী জননকোষের মিলনের মাধ্যমে ফুল থেকে সৃষ্ট ফলের বীজের মাধ্যমে উদ্ভিদের যে নতুন বংশধর তৈরি হয় তাকে যৌন জনন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, দুটি ভিন্নধর্মী জননকোষের মিলনের ফলে যে বীজ এবং ফলের সৃষ্টি হয় এবং সেই বীজ থেকে যে নতুন বংশধর সৃষ্টি হয় সেই প্রক্রিয়াটিকে যৌন জনন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যৌন জনন কিভাবে হয় এই বিষয়ে একটি ভিডিও চলো দেখে নিই। Welcome to educate.com. In this video, we will understand the sexual reproduction in flowering plants. The reproductive parts of angiosperms are located in the flower. There are different parts of a flower which include sepals, petals,
stamens, and carpels. Stamens and carpels are the reproductive parts of a flower which contain the germ cells. The flower may be unisexual, like in the case of papaya or watermelon, when it contains either stamens or carpels, or bisexual, as in the case of hibiscus or mustard, when it contains both stamens and carpels. Stamen is the male reproductive part, and it produces pollen grains that are yellowish in color. Carpel is present in the center of a flower and is the female reproductive part. It is made of 3 parts. The swollen bottom part is the ovary, the middle elongated part is the style, and the terminal part, which may be sticky, is the stigma. The ovary contains ovules, and each ovule has an egg cell. The male germ cell produced by pollen grain fuses with the female gamete present in the ovule. This fusion of the germ cells, or fertilization, gives us the zygote, which is capable of growing into a new plant. Thus, the pollen needs to be transferred from the stamen to the stigma. If this transfer of pollen occurs in the same flower, it is referred to as self-pollination. On the other hand, if the pollen is transferred from one flower to another, it is known as cross-pollination. This transfer of pollen from one flower to another is achieved by agents like wind, water, or animals. After the pollen lands on a suitable stigma, it has to reach the female germ cells which are in the ovary. For this, a tube grows out of the pollen grain and travels through the style to reach the ovary. After fertilization, the zygote divides several times to form an embryo within the ovule. The ovule develops a tough coat and is gradually converted into a seed. The ovary grows rapidly and ripens to form a fruit. Meanwhile, the petals, sepals, stamens, style, and stigma may shrivel and fall off. This is the reason why, at times, flower part still persists in a fruit. The seed contains the future plant or embryo which develops into a seedling under appropriate conditions. This process is known as germination. Thank you. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটি যৌন জনন প্রক্রিয়া কি দেখলাম। এখানে মূলত একটি ফুলের যে দুটি গুরুত্বপূর্ণ স্তবক, পুংস্তবক এবং স্ত্রীস্তবক, তার মধ্যে পুংস্তবক থেকে পরাগরেণু সৃষ্টি হয় এবং এই পরাগরেণু থেকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পুংগ্যামেট বা মাইক্রোগ্যামেটোফাইট সৃষ্টি হয়, অর্থাৎ পুংগ্যামেট সৃষ্টি হয়। এবং ফুলের যে গর্ভকেশর বা স্ত্রীস্তবক রয়েছে, সেখানকার যে গর্ভপত্র, এই গর্ভপত্রে অবস্থিত গর্ভাশয়ের যে ডিম্বক, সেই ডিম্বক থেকে বিশেষ প্রক্রিয়ায় ডিম্বাণু সৃষ্টি হয়। গর্ভাশয় থেকে বিশেষ প্রক্রিয়ায় স্ত্রী গ্যামেট বা ম্যাক্রোগ্যামেটোফাইট সৃষ্টি হয়। এই পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে মিলিত হয়ে বীজ এবং ফল সৃষ্টি করে এবং এই বীজ এবং ফল থেকেই পরবর্তীতে নতুন বংশধর সৃষ্টি হয়। এটি হচ্ছে মূলত যৌন জনন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের একেবারে শেষের দিকে চলে আসছি। তোমাদের জন্য এবার প্রশ্ন উত্তর পর্ব। আমি যে ক্লাসটি উপস্থাপন করেছি, আশা করি তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো এবং এই প্রশ্নগুলোর উত্তর ইতিমধ্যে তোমরা আত্মস্থ করতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলতো জীবের অনুরূপ প্রতিরূপ তৈরির পদ্ধতিকে কি বলে? যেমন আম গাছ থেকে একটি আম গাছ সৃষ্টি হওয়া, জাম গাছ থেকে একটি জাম গাছ উৎপাদন হওয়া, তৈরি হওয়া, এই পদ্ধতিটিকে কি বলে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সঠিক উত্তর তোমরা বুঝতে পেরেছো যে জীবের অনুরূপ প্রতিরূপ তৈরির পদ্ধতিকে প্রজনন বা জনন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলতো স্পোর কোথায় সৃষ্টি হয়? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেছো নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলো স্পোর সৃষ্টির মাধ্যমে জনন সম্পন্ন করে থাকে, আর এই স্পোর অণুবীজস্থলিতে স্পোর সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বহি অণুবীজস্থলীকে কি বলে? অণুবীজ যে শুধু স্পোর অণুবীজস্থলীতে সৃষ্টি হয় না, বহি অণুবীজস্থলীতেও সৃষ্টি হয়, আর সেই বহি অণুবীজস্থলীকে মাঝে মাঝে কনেডিয়াম বলা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন জননে বিপরীতধর্মী জননকোষের মিলন প্রয়োজন হয় না? তা জননকোষের মিলনের প্রয়োজন হয় না কোন প্রজননের ক্ষেত্রে?
নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে এটির উত্তর করে দিয়েছ অযৌন জননের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উভয়লিঙ্গী ফুল কি? অর্থাৎ যে ফুলে পুংস্তবক এবং স্ত্রীস্তবক একত্রে থাকে সেই ফুলকে উভয়লিঙ্গ ফুল বলে, যেমন জবা ফুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরাগরেণু স্থানান্তর প্রক্রিয়াকে কি বলে? পরাগরেণুর স্থানান্তর প্রক্রিয়াকে কি বলে বলতো? হ্যাঁ, সঠিক বলেছ যে পরাগরেণু স্থানান্তর প্রক্রিয়াকে পরাগায়ন বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরাগায়ন কয় ধরনের হয়ে থাকে? পরাগায়ন 2 ধরনের হয়ে থাকে, স্বপরাগায়ন, পরপরাগায়ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়? পরাগরেণু পুংস্তবক থেকে স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একেবারে শেষের দিকে আজকে তোমাদের জন্য এবার একটি কাজ, এই কাজটি বাড়ির কাজ, বাড়িতে বসে তোমরা এই কাজগুলি করবে। আমরা এই পর্যন্ত যে পাঠ উপস্থাপন করেছি সেখান থেকে সাহায্য নিয়ে উদ্ভিদের অযৌন এবং যৌন জননের মধ্যে পার্থক্য তৈরি করবে। আমরা অযৌন জনন এবং যৌন জনন বিস্তারিত বর্ণনা দিয়েছি, সেখান থেকে তুমি কি কি পার্থক্য, কি কি মিল এবং অমিল দেখতে পেলে সেগুলি তুমি তোমার খাতায় লিপিবদ্ধ করে তোমার শিক্ষককে দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও আমি তোমাদেরকে এতক্ষণ কষ্ট করে আমার শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল এডুকেশনাল প্রপার্টিসের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম।